গল্পের নাম অর্ধাঙ্গিনী। লিখেছেন নুসাইবা ইভানা। গল্পের দ্বিতীয় অংশ। প্লিজ জাস্ট ওয়ান কিস। তোমার মাথা ঠিক নেই? কি বলছো এসব? একটা কিস করতে ভয় পাচ্ছেন। এরপর কোনোদিন নিজেকে আর সাহসী বলবেন না। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি যেচে কেন উত্তপ্ত ইস্পাতে হাত দিতে চাইছ? কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দুমাত্র সাহায্য করব না। ওকে কাম অন বাবু। তবে এরপর যা হবে তার জন্য কিন্তু দায়ী তুমি। একটা কিস করার জন্য এত কথা। সেদিন রাতে তো বলেই মুখে হাত দিল ও। জিয়ান নয়নার কাছাকাছি এসে বলে, আগেই ঠোঁট আড়াল করেছ। বলেই আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়াল। নয়না জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলে লিপ কিস। নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগল। কি হলো এই মেয়ের, কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না? এর কি সত্যি 16 বছর? এত কি ভাবছেন? এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমাকে কিস করতে হবে। জিয়ান একটু সরে আসলো, অতঃপর জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এই মেয়ে আমাকে এলোমেলো করে দিচ্ছ, তুমি তা বুঝতে পারছ? জানো তুমি আমাকে উস্কে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়না শার্টের বাটনগুলো খুলে শার্টটা বেডের উপর রাখল। জিয়ান পেছনে দিকে ঘুরে বলে, কি হচ্ছে এসব? প্লিজ ডোন্ট ডু দ্যাট। এর পরিণতি ভালো হবে না। নয়না শার্ট খুলে শাড়িটা কোমরে গুজে টুল নিয়ে এসে জিয়ানের পেছনে দাঁড়াল। মিস্টার পাইলট মহাশয় এদিকে ঘুরে দাঁড়ান। গত রাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে, তখন লজ্জা কোথায় ছিল? জিয়ান নরম স্বরে বলে, আমি দুঃখিত। ওসব দুঃখ পরে দেখাবেন, এখন আমার দিকে ঘুরে দাঁড়ান। জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম। শাড়ি গুজে রাখার ফলে কোমর উন্মুক্ত, এতক্ষণ শীত লাগছিল কিন্তু এখন গরম লাগছে। নয়না জিয়ানের মাথা দুহাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এরপর টুপ করে সরে আসতে চাইলে আটকা পড়ল জিয়ানের হাতে। জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে। ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। ছাড়ুন নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করব। এমনিতেই আটকা আছেন, তারপর খাবেন ধোলাই। জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল। নয়না বেডের উপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, এবার বলুন এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল? বুঝলাম তুমি ছোট করে প্রতিশোধ নিলে, তাই তো? না হহ, শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করালাম। জিয়ান নয়নার পড়ার টেবিলের চেয়ার টেনে বসল। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি দেখতে কিন্তু ঠিকঠাক আছেন। আচ্ছা, আপনার চুলগুলো আসল নাকি নকল? ফার্স্ট এইড বক্স কোথায়? আমি কি ডাক্তার নাকি আমার কাছে ওসব থাকবে? জিয়ান সামনের দিকে ঘুরে বলে, ব্লড বন্ধ করো, নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে। নয়না দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স এনে জিয়ানের সামনে রাখল। নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগাল। নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি, এটা তুমি দেখতে পাচ্ছ না? নয়না আয়নার দিকে তাকিয়ে বলে, না, আমার রুমে তো আমি নিজেকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ওপস সরি, আমি তো দেখতে পাচ্ছি দ্য গ্রেট পাইলট জিয়ান ভেজা চৌধুরী। সরি রেজা। তা ভাই, এত রাতে আমার রুমে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডিয়ার পিচ্ছি বাবু, প্লিজ আপনি আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন। আহা শখ কত! পিচ্ছি বাবু এত কিছু কিভাবে করবে? তুমি দেখতে পারছ না আমার অবস্থা? ঠোঁট ফুলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। জংলি বিল্লির মতো কেউ কামড় দেয়। আমি দেখাবো আমাকে কোন এক হিংস্র বাঘ কিভাবে কামড়েছিল। তাই বলে ঠোঁটে? চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে। এখন বাজে রাত 2:40। ঘুমিয়ে পড়ুন, ভোর হোক, আপনাকে বের করার ব্যবস্থা করব। আমি এখানেই ঠিক আছি। ওকে ডিয়ার হাজবেন্ড, আপনি ঠিক থাকুন, আমি একটা আরামসে ঘুম দেই। বলেই ব্লাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে। কমফোর্টারের ভেতর থেকে নয়না বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার কমফোর্টার লজ্জা পাচ্ছে।
ছি, একটা কমফোর্টারকেও ছাড় দিচ্ছেন না। ঘোমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলাঞ্জনা। চোখ থেকে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে। নিঃশব্দ কান্না। লাবিব রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলাঞ্জনার পাশে বসল। নীলাঞ্জনার হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে, অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চলল। তোমাকে পাওয়ায় যুদ্ধে আমি জিতে গেলাম। নীলাঞ্জনা ঘুমটা তুলে বলে, পাওয়ায় যুদ্ধ মানে? লাবিব নীলাঞ্জনার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বলে, এতদিন তো আমাকে বাধা দিয়েছ, আজ থেকে তোমাকে স্পর্শ করতে কোনো বাধা নেই। আজ আমার ভালোবাসার চাদরে তোমাকে পুরোপুরি মুড়িয়ে নেব। শরীর পাওয়া মানেই কি সব পেয়ে যাওয়া লাবিব? তোমার কাছে কোনটার দাম বেশি, দেহ নাকি মনের? লাবিব নীলাঞ্জনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলে, আজকে রাতে কোনো তর্কবিতর্ক নয়, আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা, বলেই নীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল। নিয়াজ সাহেব বলেন, তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারব না? আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল। আবার ওই বাড়িতে যেয়ে বলে ফেরত দিতে এসেছি আপনার মেয়েকে। এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে। সব কিছু এত সহজ? ছেলে তো আমার একার। ছেলে যার জন্মের হবে, তো তার মতোই হবে, এটাই স্বাভাবিক। ঘাটতারামি তো আমার থেকে পায়নি, তোমার থেকে পেয়েছে। আচ্ছা একটা কথা বলো, ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও? আরেক নবাবজাদার তো খবরই নেই, সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে। বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েশ। নিজের ভাইয়ের বিয়েতে ও আসলো না। এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো, বিয়ে দিয়ে চিন্তা মুক্ত থাকতাম। তালুকদার বংশের লোকদের কোনোদিন সাহস হতো আমাদের কথা শোনানোর? আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল। কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে, কাল রিসিপশন, মানুষ দাওয়াত দেয়া। তাদের সামনে আমাকে যেন ছোট না হতে হয়। মিতা বেগম মোবাইল নিয়ে কল করল জিয়ানকে। কিছুক্ষণ আগেই চুপিসারে নয়নার পাশে এসে শুয়েছে জিয়ান। মোবাইল বেজে উঠতেই রিসিভ করল, উঠে বসে বলে, এত রাতে কেন কল করেছ আম্মু? কল করেছি। নাকি তোর কর্ম করিয়েছে? সকালের নাস্তা বাসায় করবি, বৌমাকে সাথে নিয়ে আসবি, কিভাবে আনবি আমি জানি না। কাল রিসিপশনে শত শত মানুষকে দাওয়াত দেয়া, আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস। এসবের কি দরকার ছিল? তুই জানিস না? এসব তোর জন্যই হয়েছে। তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না, তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে। প্রেম করেছিস, ধোঁকা খেয়েছিস, সব ফল্ট তোর। এখানে এই মেয়েটার দোষ কোথায়? মনে রাখিস, কবুল বলার আগে, কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কবুল বলতে হয়। কবুল বলার পরে মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী, তোর জীবনসঙ্গিনী। তার মর্যাদা রক্ষার দায়ভার তোর। নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। জিয়ান ঘুমন্ত নয়নার দিকে ভাবে, এ কি? এর সাথেই বাকিটা জীবন কাটাতে হবে? এটা কি সম্ভব? নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে, আম্মু বাঁচাও। জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙল কি করে? নয়না হাত দিয়ে চোখ ডলে বলে, পাইলট মহাশয় আপনি? এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখুন, ওইদিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে। এই বলে দিল আমহু। আচ্ছা বলো তো, আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে? তারা? না। তাহলে? অন্ধকার। রাত যত নিকষ কালো হবে, চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়াচ্ছেন। তুমি ঘুমাও। ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও। আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলটে। আচ্ছা আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার? নাকি আপনি বাটপার? তুমি জানো না পাইলট মানে কি? জানেন আর ক্লাসে আমার রোল নাম্বার কত? ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের শাখায় 100 জন। তাহলে আর কত, 95 হবে হয়তো। আপনি আমাকে ইনসাল্ট করছেন? আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন। আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না। সামনে এসএসসি পরীক্ষা, নিশ্চিত আমি গোল্ডেন পাব। এই আপনার জন্য আমার পড়ালেখায় ডিস্টার্ব হচ্ছে।
আপনার বউ পালিয়ে গেছে, আপনার বিয়ে করা কেন লাগবে? আমার বাবা বললেই বিয়ে করতে হবে? আপনি বলতে পারলেন না না আমি বিয়ে করব না? আচ্ছা, আমার ভুল হয়েছে। আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক। আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না। কলঙ্কের ভাগ সব আমার। আমি সত্যি দুঃখিত। আচ্ছা শোনো, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। চলো আমরা লুডো খেলি। না আমি ঘুমাবো। ভোর হতে বেশি সময় বাকি নেই। আসো বাকি রাতটুকু একসাথে কাটাই। আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো? আমরা কি আলাদা আছি? একসাথে একই বেডে বসে বলেন আসো একসাথে কাটাই। একটু আগেই তুমি কত সুন্দর ম্যাচিউর কথা বললে, আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছো? আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন। তোমার কাছে ছোট একটা আবদার। আয় হায়, আমাকে কি আপনার মামা বাড়ি পেয়েছেন? আবদার করবেন মামার বাড়িতে, আমার কাছে না। একটা অনুরোধ করতে চাই, রাখবা প্লিজ। আপনার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দেই, আপনি একটু চুপ করে বসে থাকুন। তোমার জীবন থেকে আগামীকাল দিনটা আমাকে দেব? নয়না ড্রায়ার থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে। জিয়ান নয়নার হাতটা ধরে বলে, প্লিজ আগামীকাল দিনটা দাও আমাকে। আমার একটা দিন আপনার কি উপকারে আসবে? তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে। হাত ছাড়ুন, আপনি টাচ করলে কেমন যেন লাগে। জিয়ান হাত সরিয়ে নিল। নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কিন্তু দেখতে সুন্দর। আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? আমার তো মনে পড়ে না। আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আপনার ঘড়ি আমার ওড়নাতে আটকে গিয়েছিল। আপনি রেগে বলেছেন ওড়না সামলে না রাখতে পারলে পড়ার কি দরকার? তোমার ফিল্মি ডায়লগ এসব কখনো আমার সাথে হয়নি। অদ্ভুত, আপনাকে আমি মিথ্যে কেন বলবো, আপনিই ছিলেন ওটা। আমার ওড়নাটা ছিঁড়ে ফেলেছিলেন। আচ্ছা, তা তুমি বাচ্চা মানুষ একা একা বসুন্ধরা কি করছিলে? আরে একা একা মানে? ফুপ্পির সাথে গিয়েছিলাম। সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। জানেন, আমি তো সেদিন আপনাকে দেখে পুরাই ফিদা। ব্ল্যাক কোট, সাদা শার্ট, সুন্দর করে চুলগুলো সেট করা। এর জন্য সরি বলেছি, নয়তো ঝগড়া করতাম। তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোনো। আমরা ভোরেই চলে যাব বাসায়। পরশু আমার ডিউটি শুরু, আগামীকাল রাতেই চলে যাব আমি। এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি ভুলে যেও আমার নাম, মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো এক স্লোগান। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে, আপনি চলে যাওয়ার পরে কি হবে? কিছুই হবে না। তুমি আগের মতো নিজের জীবনটা গুছিয়ে নেবে। আমি তোমার জীবনের এমন এক কালো অধ্যায় যা আমার সারা জীবনের সবটুকু অনুনয়ের বিনিময়ে ও মুছে দিতে পারব না। ক্ষমা চাইব সেই যোগ্যতাটুকুও আমার নেই। আমায় ভুলে যেয়ে নতুন করে জীবনটা সাজিয়ে নিও। মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি, যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যায় অতল গহ্বরে। জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। জিয়ান নয়নার মাথাটা সরাল না। সেভাবেই বসে থেকে ভাবতে লাগল, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করছি। তোমাকে কিভাবে মেনে নেব? আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া কিছুই না। কোনোদিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, আর এসব কিছুর জন্য দায়ী আমি নিজেই। জিয়ানের হঠাৎ ইচ্ছে করছে নয়নার কপাল আলতো করে ছুঁয়ে দিতে। নীলাঞ্জনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। লাবিব বেডের উপরে বেঘরে ঘুমাচ্ছে। নীলাঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষায় ছিল সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। আচ্ছা, একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছু লাগে না? ভালোবাসা তাহলে কি মিথ্যে আশা? যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল। আমার চোখের পানি, আমার দুঃখ কষ্ট, তাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারল না। নীলাঞ্জনার হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল। অতীত। আচ্ছা, তুমি আমাকে কখনো কিস কেন করনি? এতটুকু তো করাই যায়, তাই না? জিয়ান নীলাঞ্জনার হাতের উপর হাত রেখে বলে, তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই। এই একটু আধটু পাওয়াতে আমার পোষাবে না গো। আজকে কিস করব,
কালকে হাঁক করব, এরপর ধীরে ধীরে অন্য কিছু। একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো না, কারণ আমি তোমাকে ভোগ করেছি। আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই। পরিপূর্ণ পাওয়া মানে কি গো? তুমি যা ভাবছ তা না। পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করা যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয়। আর তা এমন এক মোহ তৈরি করবে যা বারবার আমাদেরকে আরও কাছে টানবে। যাকে মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে, শরীর তো সেখানে সামান্য। এসব মনে করে নিজের চুল মুঠি করে ধরল। ঠোঁটে লেপ্টে থাকা লিপস্টিক, শরীরের দাগ প্রমাণ করছে এই স্পর্শে ভালোবাসা ছিল না, ছিল শুধু চাহিদা পূরণ। উঠে এসে বেডের সাইড থেকে মোবাইল নিল। ভয় ভয় 3 দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করল। মেসেঞ্জারে ঠুকতেই বুক কেঁপে উঠল। একটা মানুষকে কতটা বাজেভাবে ঠকিয়েছে। গায়ে হলুদের পিক দিয়েও বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা, এরপর আর কোন অপেক্ষা নেই। সবার প্রথম জিয়ানের ইনবক্সে উকি দিল। নিক নেইম এখনো মাই হার্ট দেয়া। কত শত টেক্সট। লাস্ট টেক্সট ছিল ভালো থেকো। কাপা কাপা হাতে টাইপিং করতে যেয়েও থমকে গেল। এক পলক দৃষ্টি দিল লাবিবের দিকে। ড্রিম লাইটের আধো আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলে, আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবার বন্ধ করে দিতে যেয়ে আবার উকি দিল জিয়ানের ইনবক্সে, টাইপিং করল, পারলে ক্ষমা করে দিও আমাকে। তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে। নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও, ক্ষমা করে দিও। রয়্যাল ব্লু কালারের গর্জিয়াস লেহেঙ্গার সাথে ভারী গহনা পরে বসে আছে নয়না। রুম ফাঁকা হতেই দুহাতে লেহেঙ্গা উঁচু করে ধরে আয়নার সামনে দাঁড়াল। নিজেকে আয়নায় দেখে বলে, হেই সুনয়না, তোমার কোন অধিকার নেই এত সুন্দর হওয়ার? তোমাকে তো বলিউডের নায়িকা মনে হচ্ছে। ম্যা ইতনি সুন্দর হু ম্যা কিয়া কারু। বিয়ে করতে চাইতাম, সুন্দর করে বউ সাজতেন, বউ সাজা শেষ, বিয়ের শখ ও শেষ। আবার নিজেই বিড়বিড় করে বলে, শখ আবার কি, তোর তো বিয়েই শেষ। ধুর যাও, একটা বিয়ে হলো স্বামী থাকবে বিদ্যাসে। পড়ালেখা ছাড়ার কোন উপায় নেই। জিয়ান সদ্য শাওয়ার নিয়ে কোমরে একটা তোয়ালে জড়িয়ে বের হয়েছে। শরীর জুড়ে এখন মুক্তোর দানার মতো পানির ফোঁটা টপকে পড়ছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়াল। অর্ধনগ্ন ফর্সা জিম করা পেটানো বডি। নয়না একটু পেছনে সরে তাকিয়ে আছে জিয়ানের দিকে। মনে মনে বলে, বাপরে কি বডি বানিয়েছে, পুরাই সালমান খান। নয়নার ইচ্ছে করছে একটু টাচ করে দেখতে। হঠাৎ জিয়ানের নজর পড়ল নয়নার দিকে। লিটল পরি লাগছে আজ নয়নাকে। আয়নার দিক থেকে তাকিয়ে বলে, মেয়েটা একটু এক্সট্রা সুন্দরী। কিউট ফেস সাথে কেমন একটা সুইটনেস আছে। চুলগুলো লম্বা। জিয়ান হঠাৎ খেয়াল করল নয়না তার বডির দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে নজর দিচ্ছ কেন? নজর দেয়ার মতো জিনিস চোখের সামনে থাকলে নজর তো দেবই। আমার ইজ্জত লুট করছো চোখ দিয়ে। রাবিশ কথাবার্তা বলবেন না। আচ্ছা, ছেলেরা জিম করে সিক্স প্যাক বডি কেন বানায়? তুমিই বলো কেন বানায়? আপনি জানে না বুঝি? এত কষ্ট করে বডি বানাই তো মেয়েদের দেখানোর জন্য। ওই যে টনি কাকারের গান আছে না, মেন জিম শিম जाता हूं तेरा लिए, मेन बॉडी बनाता हूं तेरा लिए, मेन एंडी शांडे खाता हूं तेरा लिए। তো আজ পর্যন্ত কতজনের বডি দেখেছ? নয়না হাতের কর গুনে বলে, 10 জনের। হোয়াট? আরে হ্যাঁ। তবে সবচেয়ে জোসসস ফিটনেস কিন্তু প্রভাসের। জানেন, আমার ক্রাশ ছিল মহেশবাবু, তারপর দেখি তার মেয়ে আছে আমার বয়সী। তারপর ক্রাশ থেকে সোজা আঙ্কেল সালমান খানের বডি দেখেছেন কি বডি? বাস্তবে নিজের চোখের সামনে কতজনকে দেখেছ? ওরা কি চোখের পেছনে ছিল? ওরা তো আমার চোখের সামনেই ছিল, টিভির স্ক্রিনে। সরাসরি কতজনকে দেখেছ? নয়না জিয়ানের একদম কাছে এসে বলে, এই তো দেখছি ওয়ান এন্ড অনলি প্লেনের ড্রাইভারের বডি। কতবার বলবো আমি পাইলট? ওই একই কথা, যাহা কদু তাহাই লাও। এসব বাদ দিন, আগে বলুন তো এমন নায়কদের মতো বডি আপনি কি করে বানালেন? পাইলট হওয়ার জন্য কিছু শারীরিক মানদণ্ডও পূর্ণ করতে হয়। যেমন চোখের দৃশ্য ক্ষমতা,
রক্তচাপ, শারীরিক শক্তি ইত্যাদি পরীক্ষার মাধ্যমে একজন পাইলটের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর জন্য জিম করে বডি বানিয়েছি মেয়েদের দেখাতে না। মেয়েদের দেখানোর ইচ্ছে না থাকলে ওয়াশরুম থেকে লুঙ্গি টি শার্ট পরে আসতেন। এভাবে অর্ধনগ্ন হয়ে চলে আসতেন না। আমার ঠোঁটের ইজ্জত তো লুট করেছই, এখন চোখ দিয়ে শরীরের ইজ্জতও লুট করার ধান্দা? আপনার আবার ইজ্জতও আছে? নেই? না হহ। ওকে বেবি, ইজ্জত যেহেতু নেই তা হরণ হলেই বাকি। বলেই নয়নার সামনে দাঁড়াল। নয়না চোখ বন্ধ করে বলে, দূরে সরুন, আমার লজ্জা লাগছে। এতক্ষণ চোখ দিয়ে গিলে খেতে লজ্জা লাগেনি? ছিহহহ, কি ভাষা ব্যবহার করছেন? আমি গিলে খাবো কেন? আমি জাস্ট উপভোগ করছিলাম। তো এভাবে তাকিয়ে থাকলে আমার লজ্জা লাগে না? পুরুষ মানুষের আবার কিসের লজ্জা? সুযোগ পেলেই তো টি শার্ট খুলে ফেলে। লজ্জা যখন নেই, আসো তোমাকে জড়িয়ে ধরি। আপনার নায়কের মতো বডি বলে আপনি ইমরান হাশিম ভাববেন নিজেকে? সালমান খানও তো ভাবতে পারেন। এবার বুঝলাম। নয়না এক চোখ একটু ফাঁকা করে বলে, কি বুঝলেন? ঠোঁটে স্ট্যাম্প কার্ড কি করে বসালে? ইমরান হাশমির ছাত্রী, তাই তো আমার নিরীহ ঠোঁটের এই দশা। আপনার সাহস তো কম না আমাকে এসব বলেন? তো আপনি কি নিজেই তো ইমরান হাশমির টু পিস? ইয়েস বেবি। তোমার পিঙ্কি ঠোঁট আমার ইমরান হাশমির মতো স্বভাবের কারণ। আই নিড ইউর লিপস জাস্ট 2 মিনিট। ফ্লেভার চেক করেই ছেড়ে দেব। নয়না পেছনের দিকে ঘুরে বলে, এটা স্ট্রবেরি ফ্লেভারের হুদা বিউটির গ্লাসি লিপস্টিক, মাত্র 2000 টাকায় কিনে চকোলেটের মতো খেয়ে ফ্লেভার টেস্ট করতে পারেন। ভাবলাম নায়ক বের হল ইমরান হাশমি। ছিহহহ। জিয়ান ততক্ষণে হোয়াইট শার্ট, রয়্যাল ব্লু কালারের ব্লেজার পরে নয়নার পেছনে দাঁড়িয়ে বলে, তোমাদের মেয়েদের টাকার জন্য মায়া হয় না? 2000 টাকা দিয়ে লিপস্টিককে কিনে? আজকে তো টেস্ট করে দেখতেই হবে। কি এমন আছে এতে? তাছাড়া ফ্রিতে পেলে কে টাকা নষ্ট করে? নয়না দৌড়ে সরে যাওয়ার জন্য উদ্যত হলে জিয়ান নয়নাকে ধরে ফেলে। প্লিজ ছেড়ে দিন, 3 ঘন্টা লাগিয়ে এত সুন্দর একটা হেয়ার স্টাইল করেছি। নষ্ট হয়ে যাবে। আমার ঠোঁটে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছ, আমি সবাইকে মুখ দেখাবো কি করে? আমি আপনাকে সাজেশন দিতে পারি। আপনি মাস্ক পরবেন বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবেন। জিয়ান নয়নার সামনে এসে দাঁড়িয়ে বলে, সেম স্ট্যাম্প তোমাকেও দিব। শোধবোধ? শোধবোধের কথা আসলো তো আপনি আরও অনেকগুলো পাওনা। আর আপনি কিন্তু আমাকে পটিয়ে এখানে এনেছেন, ভুলভাল কিছু করলে চলে যাব কিন্তু। নয়না সামনের দিকে তাকিয়ে বলে, হায়, আপনাকে তো পুরাই বলেই চুপ হয়ে গেল, নিজের কথা পূর্ণ করল না। বলো পুরাই কি? বাজে দেখতে লাগছে, একদম কলা গাছের মতো। এর মধ্যেই ডাক পড়ল। মিতা বেগম বললেন, কিরে তোদের হলো? হ্যাঁ আম্মু, আসো। মিতা বেগম এসে বলে, মাশা আল্লাহ, আমার বৌমাকে তো একদম পরী লাগছে, কারো নজর না লাগুক। আমি যাচ্ছি, তোরা আয়। তাড়াতাড়ি আসিস, দেরি করিস না। জিয়ান নয়নার পাশে দাঁড়িয়ে বলে, আমার হাতে হাত রাখো। আর ঠোঁটের কোণে মুচকি হাসি। কেন? আমরা কি সিনেমার শুটিং করতে যাচ্ছি? মনে করো তাই। যা বলছি তাই করো। কিন্তু আপনার পাশে আমাকে মানাবে না। আপনি তালগাছ, আমি আমগাছ। আমার পাশে তোমাকে বাটার মাশরুম লাগবে। তোমাকে দেখলেই সবাই বলবে আমার ভাগ্য ভালো বলেই এত সুন্দরী বউ পেয়েছি। সত্যি? হ্যাঁ সত্যি, আজকে তোমাকে দেখতে রূপকথার রাজকন্যা লাগছে। লাবিব বেডের পাশে হাত দিয়ে দেখে পাশে কেউ নেই। মোবাইলের টর্চ অন করে নীলাঞ্জনাকে খুঁজতে থাকে। হঠাৎ লাবিবকে দেখে নীলাঞ্জনার হাত থেকে মোবাইলটা নিচে পড়ে যায়। লাবিব নয়নার মোবাইল হাতে নিয়ে বলে, এত রাতে তুমি মোবাইলে কি করছো? টেক্সটগুলো দেখে লাবিব মোবাইলটা আছাড় মেরে ভেঙে ফেলে। নীলাঞ্জনা কাপা কাপা কণ্ঠে বলে, তুমি যা ভাবছ তা না। আমি জাস্ট। আর কিছু বলার আগেই লাবিব নীলাঞ্জনার মুখ চেপে ধরে বলে, তোর জাস্ট নিজের বাসর রাতে বরের সাথে ফুলসজ্জা সেরে তোর এক্সের কথা মনে পড়েছে। কেন মনে পড়ল? তোর বর তোকে খুশি করতে পারেনি, তাই এক্সের কথা মনে পড়ল। ছাড়ো, আমার লাগছে। লাগুক। চুলগুলো মুঠ করে ধরে বলে, তুই তো বলেছিলি রেজা তোকে কখনো স্পর্শ করেনি।
মিথ্যে বলেছিস বল, তোর কোন কোন জায়গা স্পর্শ করেছে? আমার স্পর্শ তোর ভালো লাগেনি। তোর পুরনো প্রেমিকের স্পর্শ মনে পড়ল। ইউ লিটল স্নেক। আপনাকে আজ আমি ছাড়ব না। প্লিজ বেবি, আমাকে ছেড়ো না। অসমাপ্ত কাজটা পুরোপুরি সমাপ্ত করি, প্লিজ ছেড়ো না কিন্তু। আপনি জানেন আপনি চরম অসভ্য। পুরুষ মানুষ একটু আধটু অসভ্যতা করেই থাকে, ইটস কমন বেবি। দূরে সরুন। ভুলে গেছেন কি বলে নিয়ে এসেছিলেন? তুমিই না একটু আগে বললে আমাকে ছাড়বে না। অসভ্য লোক। আপনার মোবাইলটা একটু দেন তো। পার্সোনাল জিনিস কাউকে দেই না। মোবাইলে কয়টা জিএফ নিয়ে ঘুরেন? যে মোবাইল কেউ চাইলে তাকে দেয়া যাবে না। গার্লফ্রেন্ড ছাড়া বুঝি মানুষের আর কোন পার্সোনাল লাইফ নেই? থাকবে না কেন, অবশ্যই আছে, কিন্তু সেটা মোবাইলে না। একটু আগে যখন রুমে ড্রেস চেঞ্জ করলেন সেটা ছিল পার্সোনাল কাজ। সেটা যখন আমার সামনে করতে পেরেছেন তো মোবাইল দিতে কি সমস্যা? আর আমি আপনার মোবাইলে জাসুসি করব না। জাস্ট কয়েকটা পিক তুলব। নয়তো এক কাজ করুন, আমাকে কয়েকটা পিক তুলে দিন। সিরিয়াসলি? তোমার মনে হচ্ছে আমি তোমাকে পিক তুলে দেব? হ্যাঁ দেব, নয়তো আমিও রুম থেকে বের হব না। আপনার কথায় আমি এত কিছু করতে পারলে আপনি সামান্য পিক দিতে তুলে দিতে পারবেন না? জিয়ান নয়নার হাত ছেড়ে দিয়ে বলে, পিক দিয়ে কি করবে? ফুরসত পেলে লবণ মরিচ মাখিয়ে আঁচড় করে খাব। সোজা কথা বলা যায় না? না বলা যায় না। মুখ বন্ধ করে ফটাফট কয়েকটা পিক তুলে দিন। জিয়ান আর কথা না বাড়িয়ে কয়েকটা পিক তুলে দিল। বুঝে গেছে এই মেয়ে নাছোড়বান্দা। পিক না তুলে দেয়া পর্যন্ত শান্তি দিবে না। নয়না সুযোগ বুঝে মোবাইলটা হাত থেকে নিয়ে বলে, 3টা সেলফি তুলব। আমার মোবাইল আমার কাছে দাও, ভালো হবে না কিন্তু। ভালো আর কি হবে, তার চেয়ে খারাপ হোক। ওকে বেবি, তুমি যখন চাইছো খারাপ কিছু হোক তাহলে তো খারাপ করতেই হয়। এই একদম আমাকে টাচ করবেন না, জাস্ট 3টা সেলফি তুলব। জিয়ান নয়নার কাছে এসে নয়নার কোমরে হাত রেখে নয়নাকে জড়িয়ে ধরে। নয়নার হার্টবিট বাড়তে থাকে, নয়না নিজের হাত উঁচু করে নেয়। জিয়ান মুচকি হেসে নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, তাহলে খারাপ কিছু হয়ে যাক। নয়না চোখ বন্ধ করে নেয়। জিয়ান নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়। বাহ, খারাপ কিছুর জন্য এত প্রস্তুতি। নয়না কিছু বলবে তার আগেই নাহিদ রুমে এসে বলে, তোদের প্রেম শেষ হলে নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নয়না জিয়ানের হাত টেনে কানে মুখে বলে, এটা কে? আমি নাহিদ, জিয়ানের ভার্সিটি লাইফের ফ্রেন্ড। ভাবি আপনার বর কিন্তু শুধু পাইলট নয়, ইংরেজিতে অনার্সও করেছে। আরে বাহহ, এর জন্যই তো বলি আপনার ফ্রেন্ডের ব্যবহার করলার মতো কেন? ইংরেজি সাবজেক্ট নিয়ে যে অনার্স করে তার মধ্যে মধুসূদন আসবে কোথা থেকে? ভাবি আপনি তো জোসসস। তুমি নাহিদকে আগে থেকে চিনো? আগে কি আপনি আমাকে বিয়ে করেছিলেন? হোয়াট? তো আগে চিনব কি করে? আজকেই চিনলাম। আজকে চিনে এত সহজভাবে কথা বলছো? সরি দেবর ভাইয়া, আমি আজকে আপনাকে চিনলাম তাই একদম কঠিন কথা বলবো। নাহিদ হেসে বলে, ভাবি রক রেজা শকড। তাড়াতাড়ি নিচে আয়, সবাই অপেক্ষা করছে। নাহিদ চলে গেলে নয়না বলে, আপনার মাথাটা একটু নিচু করেন। কেন? একটা গোপন কথা আছে। জিয়ান নিচু হয়ে বলে, তাড়াতাড়ি বলো। আমি আপনার কথা মতো নাটক করতে চলে এসেছি। আমার কথা আমি রাখছি, আপনার কথা রাখছেন না কেন? সব মিটে যাক, তারপর পেয়ে যাবে। জানেন লম্বা ছেলেদের সাথে বিয়ে হলে এই এক সুবিধা। কি সুবিধা? আপনি সবসময় আমার কথা মাথা নিচু করে শুনবেন। আর আমি সবসময় আপনাকে মাথা উঁচু করে কথা শোনাব। জিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলে, হাতে হাত রাখো আর চলো। আর হ্যাঁ, মনে আছো তো আমাদের মধ্যে কি ডিল হয়েছিল? মনে আছে। তো কিপ স্মাইল। জিয়ান আর সুনয়না যখন এন্ট্রি নিচ্ছিল, উপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হচ্ছিল। জিয়ান নয়নাকে নিয়ে হেঁটে একটু সামনে এসে হাত ধরে নয়নাকে নিয়ে স্টেজে বসল। সবাই নয়নার প্রশংসা করছে। সবাই বলছে চৌধুরী বাড়ির বড় বউ একদম পরীর মতো। সো প্রিটি। জেরিন চৌধুরী উপরে উপরে প্রশংসা করলেও মনে মনে ক্ষোভ। তার মেঝো মেয়ে সায়নার জন্য পছন্দ করেছিল,
কিন্তু জিয়ান কিছুতেই রাজি হয়নি। সায়না এসে বলে, মম ভাবি এত কিউট, একদম রূপকথা রাজকন্যার মতো লাগছে। নজর না লাগুক কারো, বলতেই হবে দ্য পারফেক্ট রেজা চৌধুরীর পারফেক্ট ওয়াইফ, ভাইয়ার পছন্দের প্রশংসা করতেই হয়। চুপ করো, এই মেয়ে এখানে তোমার জায়গা দখল করে বসে আছে। উহু, আমার জায়গা হলো জাহিনের হৃদয়ে। মম, আমি জাহিনকে ভালোবাসি। রেজা তাও ভদ্রতা বজায় রাখে। জাহিন, ও কোনোদিন তোমাকে পাত্তা দিবে? সারা দেশ ভ্রমণ করা ছাড়া আর কোন দিকে খেয়াল আছে? এমন ছেলের সাথে সংসার হয়? নিজের ভাইয়ের বিয়ে পর্যন্ত এটেন্ড করল না। এটাই তো আমাকে আরও টানে জাহিনের দিকে, বিয়ের পরে বরের সাথে এক এক দেশে ঘুরে বেড়াবো। চুপ করো আর আমার সাথে আসো, খেয়ে নেই। মাহবুব তালুকদার, তার ভাই আরও আত্মীয় স্বজনরা সবাই এসেছে। জাহানারা বেগম নিজের মেয়ের সাথে সবার আগে দেখা করলেন। নয়নার হাতটা ধরে জিয়ানের হাতের উপর দিয়ে বলে, আমার মেয়েটার সব দায়িত্ব আজ থেকে তোমার। আমার একমাত্র মেয়ে, কোনোদিন কোন দুঃখ ওকে আমাদের ভেদ করে স্পর্শ করতে পারেনি। তুমি ওর এভাবেই খেয়াল রাখবে তো বাবা? জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, যতদিন আছি আমি আগলে রাখার চেষ্টা করব। জানহারা বেগম বলেন, যতদিন আছি মানে? আম্মু, এত কথা বলার সময় এটা? দেখো আশেপাশে কত মানুষ, পরেও তো বলতে পারবে এসব কথা। নাহি তো সুন্দর করে ডেকোরেশন করে একটা ট্রের মধ্যে আংটি নিয়ে আসলো দুটো। জিয়ান চোখ রাঙিয়ে বলে, এসব কি? মিতা বেগম এসে বলেন, তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে, তাই এই আংটি একে অপরকে পরিয়ে দাও, এটা স্মৃতি হিসেবে বহন করবে দুজন। সবাই একত্রিত হয়ে ঘিরে রেখেছে জিয়ান, নয়নাকে, চারপাশ থেকে ফুলের বর্ষণ হতে লাগল। এমন মুহূর্তে না করার কোন অপশন পেল না। আংটি উঠিয়ে নয়নার অনামিকা আঙ্গুল পরিয়ে দিল। নয়নাও আংটি নিয়ে জিয়ানের রিং ফিঙ্গারে আংটি পরিয়ে দিল। ওদের উপরে যেন ফুলের বৃষ্টি হচ্ছে। নয়না মনে মনে বলে, ঈশ্বর, সেগুলো যদি ভিডিও করে রাখতে পারতাম। থাক, সমস্যা নেই, শাশুড়ি আন্টির থেকে পরে নিয়ে নেব ভিডিও। নয়না আংটি পরিয়ে জিয়ানের হাত এখনো ছাড়েনি, সে চলে গেছে তার ভাবনার জগতে। নাহিদ বলে, ভাবি, হাত আর ছাড়াছাড়ি নেই, এভাবে ধরে রাখবেন সারা জীবন। নয়নার সাথে সাথে হাত ছেড়ে দেয়। নীলাঞ্জনা রুমের মধ্যে এক কোণে গুটিসুটি মেরে বসে বসে কান্না করছে। পরিবারের বড় মেয়ে, সবার আদুরে, কেউ কখনো ফুলের টোকা পর্যন্ত দেয়নি। লাবিব বাহিরে গিয়েছিল। রুমে এসে নীলাঞ্জনার সামনের বসে নীলাঞ্জনার হাত ধরে বলে, আমি কি করে মেনে নিতাম আমার ওয়াইফ বাসর রাতে তার এক্সকে টেক্সট করছে। সরি জান, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না। নীলাঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে। ধীরে ধীরে লাবিবের স্পর্শ গভীর হতে থাকে। নীলাঞ্জনা পাথরে মূর্তির মতো, তার যেন কোন হেলদোল নেই। লাবিব নিজের কাজ সাধন করে নীলাঞ্জনার কপালে চুমু খেয়ে বলে, আমি তো কাল রাতেই বুঝেছি তুমি ইনটেক। তবুও রাগের মাথায় ভুলভাল বলে ফেলেছি, রাগ করে থেকো না জান। নীলাঞ্জনা উঠে এসে ব্যাগ থেকে থ্রিপিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে শাওয়ারের নিচে বসে চিৎকার করে কান্না করতে লাগল। মানুষ নিজের ভুলে নিজেই যখন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকে, তখন কাউকে কিছু বলা যায়, আবার সহ্যও করা যায় না। অন্তর পুড়ে ছাই হলেও আগুনের লেলিহান কাউকে দেখানো যায় না। আপনার কি আমার কথা মনে পড়বে না? হয়তো পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। আচ্ছা, আমি বেশি সুন্দরী নাকি আপনার প্লেনের এয়ারহোস্টরা? কোনটা বললে খুশি হবে? নয়না জিয়ানের পাশে এসে বসে বলে, সত্যিটা। ওরা ফরেনার তাই সুন্দর বললে, ওরা তো অনেক সুন্দরী। নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল। তবে বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে ওসব সুন্দরী কিছুই না। নয়না উৎসাহ নিয়ে বলে, সত্যি। সত্যি, আমার দেশের নারীদের তুলনা হয় না। জানেন নীলাঞ্জনা আপি একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল, তারপর কি হয়েছে জানেন? জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল, হাতের সামনে থাকা কাচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরল। নয়না ভয় পেয়ে গেল। জিয়ানের চোখ লাল হয়ে গেছে, গ্লাসটা যেকোনো সময় ভেঙে কাচের টুকরো হাতে ঢুকে যেতে পারে। নয়না কান্না জড়িত কণ্ঠে বলে, আমার ভুল হয়ে গেছে, কখন এই নাম আপনার সামনে নেব না, প্লিজ গ্লাসটা ছেড়ে দিন, আপনার হাত কেটে যাবে। নয়নার কথা শেষ হওয়ার আগেই শব্দ করে গ্লাসটা ভেঙে গেল।
সাদা ফ্লোরে মুহূর্তে ছড়িয়ে পড়তে লাগল টকটকে লাল তাজা রক্ত। নয়না জিয়ানের হাতটা ধরে বলে, ইসোস কতখানি কেটে গেছে, এমন রাগ কারো কিভাবে থাকতে পারে? জিয়ান নয়নার বাহু চেপে ধরে দুহাত দিয়ে নিজের কাছে এনে বলে, ঘৃণা করি আমি এই নামটাকে, কেন বললে? আমি জিয়ান রেজা চৌধুরী, যতদিন বেঁচে আছি এই নাম আমার সামনে নেবে না। ছাড়ুন, আমার লাগছে। জিয়ান নয়নাকে আরও কাছে টেনে নিল। নয়না ভয় চোখ বন্ধ করে বল, আপনার হাত থেকে রক্ত ঝরছে, আমাকে ছাড়ুন, আমি ব্যান্ডেজ করে দেই। আর কোন কথা বের করতে পারল না নয়না। তার আগেই জিয়ান নয়নার ওষ্ঠদয়ে নিজের ওষ্ঠের মিলন ঘটাল। আকস্মিক ঘটনায় নয়া ঘাবড়ে গেল। জিয়ানের শার্ট খামচে ধরল। নখ বসে গেল জিয়ানের পিঠে। প্রায় 5 মিনিট পর নয়নাকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল। নয়না নিজের ঠোঁটে হাত দিয়ে সেভাবেই বসে রইল। বেশ কিছুক্ষণ পর জিয়ানকে খুঁজতে লাগল। আশেপাশে চোখ বুলিয়ে দৃষ্টি স্থির করল। নয়না উঠে ড্রায়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে ধীরে পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। নয়নার শখের বারান্দা। বিশাল বড় বারান্দার এক কোণে নয়নার শখের বুক প্লেস। নিজের পছন্দের লেখকের বই সাজানো আছে তাতে। ওই পশ্চিম কর্নারটা নয়নার মন খারাপের ঔষধও বলা যায়। জিয়ানের হাতে একটা বই। নীলাঞ্জনার বিয়ের জন্য পুরো বইটা শেষ করা হয়নি নয়নার। প্রিয়তম অসুখ সে। সাদাত হোসেইনের লেখা বইটি। নয়নার পছন্দের লেখক সাদাত হোসাইন। গত বই মেলায় ভিড় ঠেলে অটোগ্রাফ সহ সংগ্রহ করেছিল। নয়না ধীর পায়ে জিয়ানের পাশে পায়ের কাছে বসল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মৃদু স্বরে বলল, আমার প্রিয় বইটি আপনি রক্তাক্ত করছেন কেন? ও বেচারার কি দোষ? জিয়ান শান্ত স্বরে বলল, সরি। আমি আবারও একটা ভুল করলাম। আচ্ছা, তুমি কি বলতে পারো সুনয়না মানুষ হৃদয়ের রক্তক্ষরণ কেন দেখতে পায় না? এই যে আমার সামান্য কেটে যাওয়া ক্ষতে তুমি প্রলেপ লাগাতে এসেছ, কখন কেউ মনের ক্ষতে প্রলেপ কেন লাগায় না? কারো মনের ক্ষতের প্রলেপ হতে হলে মনের মানুষ হতে হয়। মনের মানুষ মন বোঝে, অন্য মানুষ তো বুঝবে না। কেউ কি আসলেই আমাদের মনের মানুষ হয়? হবে না কেন? ভালোবাসা থাকলেই হয়। ভালোবাসা বলতে আদতে কিছু আছে সুনয়না? ভালোবাসা হলো অনেকগুলো অংশের এক কথায় প্রকাশ করার মতো শব্দ। বিশ্বাস, ভরসা, মায়া, প্রশান্তি, এই সব মিলিয়ে ভালোবাসা। এখান থেকে একটাও কম হলে সেখানে ভালোবাসা থাকে না। কথার মধ্যেই নয়না জিয়ানের হাতটা ধরল, আলতো হাতে কাজগুলো টেনে বের করতে করতে বলে, নিজেকে যে ভালোবাসতে পারে না সে অন্যকে কি করে ভালোবাসবে? এই যে নিজের ক্ষতি করলেন, এই দায়িত্ব আপনার। এই ক্ষতির পরিমাণ আপনাকেই চুকাতে হবে। মানুষ ভুল করলে সে ভুল থেকে শিক্ষা নিতে হয়। আর নয়তো সে ভুল থেকে শত শত ভুলের জন্ম হয়। জিয়ান অবাক নয়নে তাকিয়ে আছে নয়নার দিকে। কে বলবে, তার সাথে এত গুছিয়ে কথা বলা মেয়েটা ষোড়শী বালিকা, মনে হচ্ছে উপন্যাসের মাধবীলতা। কত যত্ন নিয়ে সে হাতের ক্ষতে প্রলেপ লাগাচ্ছে। যেন আমার চেয়ে তার ব্যথা অনুভব হচ্ছে বেশি। জীবন এত অদ্ভুত কেন? নয়না হাতে ব্যান্ডেজ করা শেষ করে বলে, আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন? আজ তো ভালো লাগার মতো কিছু হয়নি নয়না। হয়েছে। তবে তা আপনি বুঝবেন না মিস্টার প্লেন ড্রাইভার। বলো তাহলেই তো বুঝব। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনাকে আবার আমার বাসায় আসতে হলো। তুমি আমার বাড়ির সম্মান রক্ষা করেছ, আমি তোমার বাড়ির সম্মান রক্ষা করলাম। শোধবোধ। এটা কিন্তু কথা ছিল না। আমার প্রাপ্য কই? এটা দিল তোমার বাসার কেউ কিছু বলবে না? সামনে তো তোমার পরীক্ষা। আরে হহ বুদবু, সবাইকে বলবো জামাই বিদ্যাসে এর জন্য মোবাইল দিয়ে গেছে। এবার তাড়াতাড়ি দিন তো। এই আসার সময় নিয়ে এসেছেন তো? নাকি খালি হাতে চলে এসেছেন? জিয়ান হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, উপসসস একটুও মনে ছিল না আমার। আশ্চর্য, মনে ছিল না মানে কি? সকালে তো পালাবেন, তখন আপনাকে আমি কই পাব? আমাকে পেতে চাও? নো নেভার, তবে মোবাইল পেতে চাই। হায়রে নিষ্ঠুর রমণী, তুমি মোবাইল চাইলে কিন্তু আমাকে চাইলে না। নাটক কম করেন প্রিয়। আমি তোমার প্রিয়। আপনার সাথে প্রিয় শব্দ যায়। তাও ঠিক। জিয়ান পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে, এই নাও তোমার প্রাপ্য।
নয়না খুশি হয়ে বলে, লাভ ইউ। লাভ ইউ টু ডার্লিং। এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে। কিন্তু আমি সিম পাবো কই? সিম দিয়ে কি করবে? সিম ছাড়া মোবাইলের কোন মূল্য আছে? অবশ্যই আছে, তুমি এটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে। আমাকে বোকা মনে হয়? জিমেইল ছাড়া কিছু ওপেন হবে? বাহহ, সবই জানো দেখি। তো কি সায়েন্সের স্টুডেন্ট, এত সহজভাবে নেয়ার কিছু নেই? বড় হয়ে কি হতে চাও? আপনার কি আমাকে বাচ্চা মনে হয়? প্রশ্নটা ভুল করেছেন, প্রশ্ন হতো, পড়ালেখা করে কি হতে চাও? কি হতে চাও? পাইলট। জিয়ান হেসে বলে, বাহ, অবশেষে তুমিও প্লেন ড্রাইভার হতে চাও? মোটেই না, শুধুমাত্র আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম প্লেন ড্রাইভার শব্দটা। আগেই তো বলেছিলাম সায়েন্সের স্টুডেন্ট সহজভাবে নেবেন না। নয়না উঠে হাঁটা শুরু করতেই জিয়ান পা বাড়িয়ে দেয়। নয়না পড়ে যেতে নিলে জিয়ান হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসায়। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, বাচ্চা মানুষ যখন তখন কোলে বসে পড়ে। মাহবুব তালুকদার যা চায় তাই হয়। মিজান বলে, ভাইয়া, আমার মেয়েটা আজ 5 দিন ধরে নিখোঁজ। কোথায় আছে, কি অবস্থায় আছে কিছুই জানি না। এমন মেয়ে দিয়ে কি হবে? যে মেয়ে পরিবারের মানসম্মান ডুবিয়ে দেওয়ার আগে একবার ভাবে না তাকে খুঁজে কি করবে? ভাইজান, এভাবে বলবেন না। শত হোক আমার ঔরসজাত মেয়ে, শত অন্যায় করলেও তাকে ফেলে দিতে পারব না। তোর মেয়ের জন্য তুই কাঁদছিস আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছে। কি বলছেন ভাইজান? ঠিকই বলছি, নীলাঞ্জনা ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছে, আমি সব খোঁজ নিয়েছি, ওরা এখন শরীয়তপুর আছে। এই নে ঠিকানা, তোর একার মেয়ে, তোরই মায়া আছে, যা দেখে আয়। আমাকে ক্ষমা করে দিয়েন ভাইজান, আমার জন্য আজ নয়নার জীবনে এত বড় তুফান আসলো। নিজের মেয়েকে মানুষ করতে কি ত্রুটি রেখেছি আমার জানা নেই। এই ছাড়ুন আমাকে। কোলে বসে আছো, ভালো লাগছে না বেবি? আমাকে ছাড়ুন। আমার প্রতি এত রাগ? রাগ, অভিমান তার সাথে করা যায় যাকে মানুষ ভালোবাসে। আপনি তো সুনামি, যার আছড়ে পড়ার আঘাত কতকাল আমাকে বয়ে বেড়াতে হবে জানা নেই। আপনার প্রতি রাগ, অভিমান, বেমানান। আপনার প্রতি থাকবে ক্ষোভ, আক্ষেপ। হুট করেই জিয়ান বলে, আই নিড ইউর লিপস জাস্ট 2 মিনিট। আমি ইংরেজি বুঝি না। জিয়ান হাত টান দিয়ে বলে, যে সাহিত্য বোঝে সে এই সামান্য কথা বুঝবে না। যে হাত সারা জীবন ধরে রাখতে পারবেন না সে হাত ধরার সাহস কেন দেখাচ্ছেন? জিয়ান হাতটা ছেড়ে দিল। নয়না দ্রুত বারান্দা থেকে রুমে চলে আসলো। জিয়ান সেভাবেই বসে রইল। সে হঠাৎ কেন নয়নার কাছে অমন আবদার করল? কিন্তু এই মুহূর্তে জিয়ানের মনে হচ্ছে নয়নার ঠোঁটের স্পর্শ তার প্রয়োজন, খুব প্রয়োজন, কারো উষ্ণ আলিঙ্গন। নয়না রুমের লাইট অন করে ড্রেসিং টেবিলের সামনে বসল। নিজের চেহারার দিকে তাকাল। জীবনের মাত্র 16তম বছর পার করছে নয়না। কত রঙিন স্বপ্ন, কত প্ল্যান, কত আশা ছিল ছোট মস্তিষ্কে। একটা দিন একটা আকস্মিক ঘটনা তার জীবনটা মুহূর্তে পাল্টে দিল। কি হলো এই 5টা দিন তার সাথে? যে হাত আজ পর্যন্ত কেউ সাহস করে স্পর্শ করতে পারেনি, আজ সেই শরীর জুড়ে কারো স্পর্শ লেপ্টে আছে। ঠোঁটে হাত দিয়ে কেঁপে উঠল নয়না। চোখ বন্ধ করতেই ভেসে উঠল বীভৎস সেই রাতের দৃশ্য। কেউ টেনে তার লেহেঙ্গার ওড়না ছুঁড়ে ফেলল। অন্ধকার রাত, মোমবাতির টিমটিম আলো আর নানা রকম ফুলের সৌরভ। সে সব নিছক তাকে আঘাত করার জন্য সাজানো। জোর করে কেউ তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। সে কি যন্ত্রণার! নয়নার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। হঠাৎ কেউ তার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে তোমার? নয়না হুট করে উঠে এসে সামনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে, কাঁপতে থাকে। জিয়ান নয়নাকে আগলে রাখে নিজের বক্ষে। শান্ত স্বরে বলে, কি হয়েছে তোমার? বলো আমাকে, কি নিয়ে সমস্যা? নয়না জিয়ান কণ্ঠ শুনো চোখ খুলে জিয়ানের মুখের দিকে তাকায়। চিৎকার দিয়ে বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার সাথে এমন করবেন না। ছেড়ে দিন আমাকে। জিয়ান হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে নয়নার দিকে। নয়না ততক্ষণে জিয়ানের কয়েক হাত দূরে সরে দাঁড়ায়। জিয়ান বেড সাইড টেবিলের উপরে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নয়নার সামনে পা বাড়ায়।
নয়না আরও দূরে সরে যাচ্ছে আর বলছে, আমাকে ছেড়ে দিন। জিয়ান থমকে দাঁড়াল। নরম স্বরে বলল, কি হয়েছে তোমার সুনয়না, ভয় পাচ্ছ কেন? দেখো আমি তোমাকে ধরিনি। আর এখানে আর কেউ নেই, ভয় পাওয়ার মতো কিছু নেই। নয়না আর কিছু বলতে পারল না, তার আগেই তার চারপাশ অন্ধকার হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ার আগেই জিয়ান নয়নাকে নিজের বাহু বন্ধনে আগলে নিল। কোলে তুলে বেডে শুইয়ে দিয়ে নিজে নয়নার মাথার সামনে বসল। কি করবে এখন সে? এই বাড়ির কাউকে কিভাবে বলবে? মাথা নিচু করে বসে থেকে মোবাইল নিয়ে তার ফ্রেন্ড অনিকেতকে কল করল। অনিকেত পেশায় একজন ডাক্তার। ভ্রু কুঁচকে মোবাইলের দিকে তাকালো অনিকেত। এত রাতে কল করার মতো মানুষ অনিকেতের জীবনে নেই। তাহলে কে কল করল? বিরক্তি নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল জ্বলজ্বল করছে রেজা নামটা। অনিকেত কাল বিলম্ব না করে সাথে সাথে রিসিভ করে বলে, কিরে শালা, এতদিন পর মনে পড়ল? শুনলাম এর মধ্যে বিয়েও সেরে ফেলেছিস। তোর কথা পড়ে শুনবো, আগে আমার কথা শোন। তারপর অনিকেতকে সবটা খুলে বলল। অনিকেত সব শুনে বলে, সম্ভবত ভাবির প্যানিক অ্যাটাক হয়েছে। এই পরিস্থিতি সাধারণত কয়েক মিনিটের মধ্যে শীর্ষে পৌঁছায়, কিন্তু তখনও তা ভয়াবহ বা অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করতে পারে। প্যানিক অ্যাটাক সাধারণত অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা নির্দিষ্ট পরিস্থিতি, সামাজিক বা কর্মজীবনের চাপ এই ধরনের আক্রমণকে হতে পারে। তুই এক কাজ কর, চোখে মুখে পানির ছিটা দে। জ্ঞান ফিরলে আতঙ্কিত এবং বিচলিত থাকতে পারে। ভাবির পাশে থাক এবং শান্ত থাকার চেষ্টা করবি। ভাবিকে সান্ত্বনা দিবি, তাকে অনুভব করাবি যে সে নিরাপদ আছে। মনোযোগ অন্যদিকে নেয়ার চেষ্টা করবি, আর কয়েকবার লম্বা শ্বাস প্রশ্বাস নিতে বলবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। ভয়ের কিছুই নেই। প্রথম প্রথম অনেক মেয়েই এটাকে ভয় পায়। জিয়ান আর কোন কথা শুনল না, খট করে ফোনটা কেটে দিল। জিয়ান ভালো করেই জানে এখন অনি উল্টোপাল্টা কথা বলবে। ফোন কেটে দিল। মানুষ ঠিকই বলে, বউ পেলে মানুষ সব ভুলে যায়। আচ্ছা, আমি কবে সব ভুলে যাওয়ার মতো বউ পাব? বাবা, আমার কি বিয়ে হবে না? জিয়ান বেডসাইড টেবিলের উপর থাকা জগটা থেকে সামান্য পানি নিয়ে নয়নার চোখ মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর নয়না চোখ খুলল। জিয়ান নয়নার মাথা নিজের বক্ষে নিয়ে নয়নাকে বলল, তুমি তো আমাকে বেশ ভয় পাইয়ে দিচ্ছিলে। বললেই হতো আজ তোমার বাচ্চাদের মতো ঘুমোতে ইচ্ছে করছে, তাহলেই আমি তোমার মাথায় হাত বুলিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিতাম। ছাড়ুন, আমি বালিশে শোব। জিয়ান নয়নার মাথা বালিশে রেখে সরে বসল। এই তুমি জোরে শ্বাস নিতে পারো? এই আমার মতো করে? এটা কোন ব্যাপার হলো? এই দেখুন বলেই জোরে শ্বাস নিল। এত আমার চেয়ে কম হল। নয়না আবার শ্বাস নিল, লম্বা শ্বাস। তারপর জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি সত্যি গান গাইতে পারেন? না পারি না। আমি গান গাইলে তোমার এলাকার সব লোক লাঠিসোঁটা নিয়ে হাজির হবে। এত বাজে কণ্ঠ আমার। নয়না উচ্চ স্বরে হেসে বলে, এত বাজে কণ্ঠ আপনার? খুব বাজে। একবার কি হয়েছিল জানো? নিশ্চিত আপনার গান শুনে কুকুর তাড়া করেছিল আপনাকে। নয়না উঠে বসল। এই একটা হেল্প করেন, আমার গয়নাগুলো খুলতে সাহায্য করেন। জিয়ান নয়নার গহনা খুলতে সাহায্য করল। নয়না উঠে দাঁড়াল। ড্রয়ার থেকে ড্রেস বের করে বলে, আমি চেঞ্জ করে আসি, আপনিও চেঞ্জ করুন। আমি তো কিছু নিয়ে আসিনি। আপনার শ্বশুর আব্বা আপনার জন্য ড্রেস কিনে রেখেছে, ওই যে 4টা শপিং ব্যাগ দেখছেন, তাতে আপনার প্রয়োজনীয় কাপড় পেয়ে যাবেন। নয়না ওয়াশরুমে চলে যাওয়ার পর জিয়ান ব্যাগ খুলে অবাক। টি শার্ট, 3/4 প্যান্ট, তোয়ালে শার্ট, ব্লেজার সব আছে এতে। একটা টি শার্ট আর 3/4 প্যান্ট বের করে পরে নিল। নয়নার রুমটার দিকে নজর গেল। পুরো রুম জুড়ে হোয়াইট আর পিঙ্ক কালারের ফার্নিচার। রুমের রংটা হালকা পার্পল। বলতেই হয় নয়না খুব আদুরে মেয়ে। তাই তো প্রিন্সেসের মতো রূপটা সাজানো। হঠাৎ চোখ পড়ল দেয়ালে টাঙানো একটা পেইন্টিংয়ের দিকে। অবাক হয়ে বলে, এটা এখানে কি করছে? নয়না ওশারুম থেকে বের হয়ে বলে, আমার রুমটা খুব সুন্দর তাই না? সব কেবিনেট আমার মন মতো করে বানানো। খুব সুন্দর। তবে তোমার চেয়ে। কি আমার চেয়ে? তোমার চেয়ে কম। এই পাস্তা খাবেন?
আমার খুব খিদে পাচ্ছে, এই রাত আর সাথে পাস্তা আর কফি জাস্ট জমে যাবে। তুমি পারো? ইয়েস মিস্টার ড্রাইভার। নট ড্রাইভার, ইটস পাইলট। এ কি তো! কখনো রাত জেগে উপন্যাস পড়েছেন? না আমার এসব পড়ার সময় হয়নি। সকালে ভার্সিটি, দুপুর থেকে রাত পর্যন্ত পাইলট হওয়ার জার্নি, এভাবেই কেটেছে দিন। এর জন্য আপনার মধ্যে কোন রসকস নেই? উপন্যাসের নায়ক চরিত্রগুলো হয় কল্পনার পুরুষের মতো। তাদের রাগ, তাদের আগলে রাখা, তাদের অ্যাটিটিউড সবকিছুই সুপারসে উপার। আর ভালোবাসা? তা তো বলার ভাষা রাখে না। তোমার উপন্যাস নিয়ে গবেষণা শেষ হলে পাস্তা আর কফি বানিয়ে আনো। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, আমার পিছু পিছু আসেন। তোমার বাসার কেউ দেখে ফেললে? দেখে ফেললে কি? আমরা কি চোর নাকি? জিয়ানের হাত ধরে বলে চলেন তো। রান্নাঘরে এসে নয়না চুলায় পানি বসালো, তাতে সয়াবিন তেল আর লবণ দিল। জিয়ান জীবনে প্রথমবার কিচেনে ঢুকেছে, অবাক হয়ে বলে, সাদা পানিতে তেল আর নুন কেন দিল? ওরে ড্রাইভার, সারা জীবন বইয়ের পাতায় ডুবে থাকলে জানবেন কি করে? চুপচাপ তাকিয়ে থাকেন আর দেখুন ঘরোয়া স্টাইলে সহজভাবে কিভাবে পাস্তা রান্না করতে হয়। পানি ফুটে উঠলে নয়না গ্যাস কমিয়ে তাতে পাস্তা দিল। এরপর ফ্রিজ থেকে টমেটো, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, সয়া সস, টমেটো সস, কাঁচা মরিচ বের করে আনল। একে একে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচি করে নিল। ততক্ষণে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। পাস্তা ছাঁকনিতে দিয়ে চুলায় প্যান বসিয়ে একে একে সব দিয়ে নাড়াচাড়া করে, এরপর ডিম দিল। ডিমটা হয়ে এলে পাস্তা ঢেলে দিল। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল। হিটারে পানি গরম করে তাতে গুঁড়া দুধ, কফি পাউডার দিয়ে মিক্সড করে নিল। জিয়ান এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না দেখছিল, এবার বলল, আমি ব্ল্যাক কফি পান করি। সুগার আর মিল্ক পাউডার এভয়েড করি। আয় হায়, কি বলেন! যারা ব্ল্যাক কফি পান করে তারা তো বিষ পান করলেও মরবে না। হোয়াট? আমার মাথা! চলুন। জিয়ান হাঁটা শুরু করল। আরে ওই মিস্টার ড্রাইভার, এত সব আমি একা রুমে নিয়ে যাব কি করে? কফি মগ আপনি নিন, পাস্তার প্লেট আমি নিচ্ছি। পাস্তা খাচ্ছে দুজনে মনোযোগ দিয়ে। হুট করে জিয়ান নয়নার মুখের সামনে চামচ ধরল। নয়না অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে বলে, সামথিং সামথিং? আগে শেষ করে তারপর বলছি। কাটা চামচ থেকে পাস্তাটুকু মুখে নিল নয়না। জিয়ানের দিকে তাকিয়ে বলে, ইটস সো টেস্টি। রাধুনির রান্নার হাত ভালো। সিরিয়াসলি? তাহলে তো চেখে দেখতে হয়। নয়না জিয়ানের মুখে খাবার তুলে দিল। আসলোই সো ইয়াম্মি। রাধুনির রান্নার হাতে চুমু খাওয়া উচিত। নয়না হাত বাড়িয়ে দিল। জিয়ান নয়নার হাতে চুমু দিল। এটা কি হলো? আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন। এত নরম কোমল তোয়ালে থাকতে মুখটা কই মুছতাম বেবি? কফি ঠান্ডা শরবত করে খাবেন? না হতো। আর ঠান্ডা হলেও সমস্যা নেই, তোমার হট মেজাজ মিশিয়ে গরম করে নেব। নয়না হেসে বলো, আপনি দারুণ মজার মানুষ তো। আজ পর্যন্ত কেউ বলল না এ কথা। ভাগ্যিস বিয়ে করেছিলাম। বউ ছাড়া কেউ আপন হয় না। নয়না পাস্তার খালি প্লেটটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে, দেখে যান না আর কয়েকটা দিন। জিয়ান নয়নার কাছে ঘেঁষে বলে, প্রেমে পড়ে গেছ? প্রেমে পড়ে গেছি মানে? প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি। আরে বুদবু, আপনাকে নিয়ে সাজেক যেতাম। জিয়ান নয়নার আরও কাছে ঘেঁষে বলে, সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান। নয়না উঠে দাঁড়াল। ড্রেসিং টেবিলের টুলের উপর দাঁড়িয়ে বলে, আপনার সমস্যা কি? সব কথার ডাবল মিনিং বের করেন। আপনি যে কদিন থাকবেন ততদিন হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করে মনের সকল উল্টোপাল্টা ইচ্ছে পূরণ করে ফেলতে পারতাম। জিয়ান নয়নার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, বাচ্চা মেয়েটা সব বোঝে দেখছি, তা তোমার মনের উল্টোলটা ইচ্ছেটা কি? আগে ছাড়ুন আমাকে, তারপর বলছি। ছাড়ব না। জিয়ানের বাহু থেকে ছুটে আসার জন্য জোড়াজুড়ি করতে করতে ঠাসঠাস করে বেডের উপর পড়ল দুজনে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। জিয়ান নয়ন চোখে ফুহু দিয়ে বলে, বারবিডোল। নয়না চোখে মেলে তাকিয়ে বলে, আমার কোমর ঠিক আছে?
ভালোভাবে তাকিয়ে দেখে জিয়ান তার নিচে, সে জিয়ানের উপরে, জিয়ানের এক হাত তার কোমরে। আমার উপর কাঁঠাল ভেঙ্গে খেলে কোমর ভাঙ্গবে কি করে? নয়না লাফ দিয়ে উঠে বলে, কি করলেন এটা? আপনার কাজই সব অকাজ করা। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করলাম? আপনার জন্য সব কফি বেডে পড়েছে। আম্মু আমাকে বকবে তো। জিয়ান উঠে বসে বলে, এই ছাড়ো তো এসব, আসো গল্প করি। তোমার সাথে থাকা এই 4টা দিন মিস করব মনে হচ্ছে। ছাড়ব মানে তাড়াতাড়ি 2200 টাকা দিন। দিয়ে দেবও যাওয়ার আগে। মনে থাকে যেন। আর আপনি করবেন আমাকে মিস। মিস্টার প্লেন ড্রাইভার, আপনার এরোপ্লেনের এয়ার হোস্টরা আছে না? তাদের দেখলে দিন দুনিয়ায় সব ভুলে যাবেন। বাদ দাও তো সেসব কথা, তুমি বরং তোমার কথা বলো। তোমার কোন পছন্দের মানুষ নেই? প্রেমিক নেই? প্রেম আর আমি সেই ক্লাস প্লে থেকে ছায়ার মতো আম্মু আমার পেছনে পেছনে। ইনফেক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মুর সাথে যেত। একটা ছেলে ফ্রেন্ড নেই, আর প্রেমিক তো বহুত দূরের কথা। সিরিয়াসলি একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতে? এই যে প্লেন ড্রাইভার, কাটা ঘায়ে নুনের ছিটা দিবেন না। আমি যদি বলি ফুচকা খাবো, আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব। বাহিরে একটু দরকার ছিল আম্মু। ঠিক আছে আমার সাথে নিয়ে যাব। এই এলাকায় আপনি যে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি, বেশিরভাগ মানুষ জানবে না। জানা তো দূর, চেনেও না। এলাকার দোকানেও কখনো যাইনি মিন যাওয়ার অনুমতি পাইনি। তবে জানেন একবার কি করেছি? ক্লাস 8-এ থাকতে নিতেন, আর সামন্থার মুভি দেখে ভাবলাম আমি আর বেঁচে কি করব। আমার আম্মুও আমার সাথে এমনই করবে। তার চেয়ে সুইসাইড করে ফেলি। লাইক সিরিয়াসলি। তার মানে আগে থেকেই তোমার স্ক্রু ঢিলা? এই মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদুরে পাখির যন্ত্রণা? তারপর শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করে? বন্দি খাঁচার আদুরে পাখি। তারপর এই সুন্দর ওয়াশরুমের বাথটবে শুয়ে ফল কটার ছুরি দিয়ে আমার এই কোমল হাতের কবজি বরাবর এক টান দেই। যখন জ্ঞান ফিরল ভাবলাম মরে ভূত হয়ে গেছি মেবি। কিন্তু নাহহ চোখ খুলেই দেখি আমার আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি কি পাগল? আরে ড্রাইভার কিয়া বাত, হ্যাঁ একদম ঠিক কথা, আমি আসলেই পাগল। জানেন না পাগল ছাড়া দুনিয়ার চলে না। আমার দুনিয়া চলে যাবে। কাভি নেহি, মনে রেখো বালক, তোমাকে ফিরে আমার কাছেই আসতে হবে। তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারো না। না না। ওয়াও, ইউর অ্যাক্টিং স্কিল রিয়েলি নাইস। তা অভিনয় কবে যোগ দিচ্ছ? হবে না, ওসব অভিনয় টবিনয় আমাকে দ্বারা হবে না। কেউ আমার শরীরে টাচ করবে, আমি তো তাকে খুন করে ফেলব। আমাকে বাঁচিয়ে রেখেছ কেন? ওই মিস্টার প্লেন ড্রাইভার বেঁচে আছেন শুধু আমার বাবা মায়ের জন্য। কাল চলে যাব, তারপর কি করবা? নাচব ধুম তা নানা, ধুম তানা নানা। এই একটু আগে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করেছ। ওটা তো অভিনয় ছিল। আচ্ছা, কাল আপনাকে এগিয়ে দিতে যাব। আমার সাথে আর এগোতে হবে না। যে পথের গন্তব্য নেই সে পথ ছেড়ে দেয়া ভালো। শুনেন, কঠিন কথা যাওয়ার সময় বলতে নেই। কঠিন কথা মনে দাগ কাটে। যে চলে যাবে তার কথা মনে রাখতে চাই না। ভুলে যেতে কতটুকু সময় লাগে তোমার? যা আমি মনে রাখতে চাই তা ভুলি না। আপনার রেখে যাওয়া সিম ফেরত নিবেন কবে? সব কিছু ফেরত নিতে নেই, কিছু জিনিস অফেরতযোগ্য। ঠিক আপনার দেয়া আঘাতের মতো। তোমার বয়স আরেকটু বেশি হলে মন্দ হতো না। তখন কি আপনি আমার আঁচলে বাধা পড়তেন? আঁচলে কি বাধা যায় মানুষ? মানুষ তো বাধা লাগে না। মন বাঁধতে পারলে মানুষ এমনই বিনি সুতোয় বাধা পড়ে। হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, মন বাঁধা যায়, তা তো শুনিনি। শুনবেন কি করে? ওসব শোনার জিনিস না, অনুভব করার জিনিস। মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি। আঁচল দিলোয়াম বিছাইয়া বৈশা লওনা জিরাইয়া। যদি তোমার চায় মনে, পরাণ রাইখো পরাণে। মিষ্টি কণ্ঠ তো তোমার। আপনি কি চেকে দেখেছেন? মাত্রই টেস্ট করলাম। আপনার ফোন নাম্বার দিবেন না? নাম্বার লাগবে? দিলু মন্দ হতো না। মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলে খেপানো যেত। তুমি বলছো আজ মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছ? হয় সুদর্শন যুবক দেখলে প্রেম হয়েই যায়।
আপনি আর সুদর্শন? রণবীর কাপুরের মতো ফর্সা আর সালমান খানের মতো বডি বানালেই কেউ সুদর্শন হয়ে যায় না। সুদর্শন হতে আর কি কি লাগে? এখন আমার বলার মুড নেই, অন্য কোনোদিন বলবো। একটা গান শোনাও। গান শোনালে কি দেবো? আসার সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক নিয়ে আসবো 1 ডজন। আরে হহ বাহহ, এক্ষুনি শোনাচ্ছি। কিন্তু আমাদের তো দেখা হবে না, আর তাহলে কিভাবে দেবো? কুরিয়ার করে পাঠাবো। এবার গান শোনাও। আমি তোমারই বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বর্ষ মাস। যদি আর কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। তুমি কি আমার বিরহিনী? জানি না, মন চাইল তাই এটা গাইলাম। চলে যাওয়ার মুহূর্তে এত মিষ্টি সুর শোনানো ঠিক না, কারণ তা হৃদয়ে দাগ কাটে। আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন। জড়িয়ে ধরবেন ঠিক আছে, কিন্তু নো কিসমিস। কিসমিস না খেলে মিষ্টিমুখ কি করে হবে? কিসমিস তো খেতেই হবে। মিষ্টি ফ্রিজে রয়েছে, এনে দিচ্ছি। ঠোঁটে মিষ্টি থাকে সেটা আপনাকে কে বলল মিস্টার পাইলট? অফসোস, সরি মিস্টার প্লেন ড্রাইভার। তা আমি কখন বললাম ঠোঁটে কিস করব? মনে মনে এসব উল্টোপাল্টা ভাবো। একদম আমাকে বোকা বানাবেন না। আপনার কাজে উইটা। কোনটা বেবি রোল? কিসমিস খাওয়া। আপনার মিষ্টি দরকার হলে চকোলেট খান, রসগোল্লা খান, গোলাপজাম খান, রসমালাই খান, চমচম খান, বাতাসা খান, লাড্ডু খান, সন্দেশ খান। আরে বাহহ, এত খানদের নাম মুখস্থ তোমার। তা খান রেখে চৌধুরী সাহেবে মজলে কেন? একদম ঠিক হচ্ছে না কিন্তু। আমি বলেছি খেতে। উপসস সরি, তবে হুদা বিউটির স্ট্রবেরি ফ্লেভারের গ্লাসি লিপস্টিকের টেস্ট সব মিষ্টির মিষ্টতাকে হার মানায়। ওয়েট বলেই নয়না নিজের রুম থেকে লিপস্টিক এনে জিয়ানের সামনে ধরে বলে, প্লিজ টেস্ট। তোমার ঠোঁটের ছোঁয়া না পেলে মিষ্টি লাগবে না তো? দেরি হচ্ছে না আপনার? তোমার বাবা মাকে কি বলবে? বলবো জামাই গেছে বিদ্যাসে। আমার পরীক্ষার পর আসবে। তারপর তারপর পরীক্ষার পর একটা প্রেম করব। এরপর তাকে বিয়ে করে নেব। ব্যাস, কাহিনী খতম। এত সহজ সব কিছু? হয়তো সহজ না, কারণ মুখ দিয়ে বলে তো চাঁদেও ভ্রমণ করা যায়, অথচ চাঁদে ভ্রমণ করা তো সহজ না। তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো বাধা নেই। আমিও স্বপ্ন দেখছি, চেষ্টা করব পূর্ণ করার। জিয়ান নয়নার দিকে দৃষ্টি দিল। বেগুনি রঙের সেলোয়ার কামিজ, কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো হয়ে। স্নিগ্ধ শিশিরে ভেজা সদ্য ফোটা গোলাপের মতো মায়াবী মুখখানা। এভাবে কি দেখছেন? যাওয়ার আগে নজর দিচ্ছেন? আর তো তোমাকে দেখা হবে না, তাই দেখে নিচ্ছি। ভুলে যাবেন। তাহলে এভাবে দেখছেন কেন? আপনার কি মনে হয় আপনি আমাকে ভুলতে পারবেন? পারব না। আমার চেহারার দিকে তাকান, এই চেহারা দেখার পর ভোলা সম্ভব? সুনয়না তালুকদারকে যে একবার দেখেছে সে কখনো তাকে ভুলতে পারবে না। জিয়ান নয়নার নাক টেনে বলে, হয়তো অসম্ভব। আমাকে বের হতে হবে পিচ্চি, তোমার আম্মুকে ডাকো। আপনি ড্রয়িং রুমের সোফায় এসে বসুন মুরুব্বি, আমি আম্মুকে ডাকছি। মুরুব্বি? আমার মতো ইয়াংম্যানকে তোমার মুরুব্বি মনে হচ্ছে? আমার মতো সুন্দরী ষোড়শী বালিকাকে যদি আপনার পিচ্চি মনে হয় তাহলে আপনি তো আমার দৃষ্টিতে মুরুব্বি, তাই নয় কি? ডিয়ার আদুরে পাখি, আপনার আম্মুকে একটু ডেকে পাঠাবেন? উকে দ্য মোস্ট হ্যান্ডসাম বয়, জাস্ট হুইট। জিয়ান সোফায় বসে আছে, শ্বশুরের দেয়া ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, চুলগুলো সেট করা, করা পারফিউমের স্মেল, হাতে ব্ল্যাক ওয়াচ। হুট করে একটা বাচ্চা এসে বলে, এই তুই কে রে? আমার বাসায় বসে আছিস হিরো সেজে? জিয়ান তাকিয়ে দেখে 7-8 বছরের এক বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি গো দাদি আম্মা? চুপ কর, এত বড় সাহস আমাকে দাদি আম্মা বলিস? আমার বাবাকে চিনিস? সরি, ভয় পাচ্ছি তো। আপনার বাবার নাম কি? মাহবুব তালুকদার। জাহানারা বেগম এসে বলেন, সূচনা তুমি এখানে কি করছো? আম্মু, এটা কে? তোমার ভাইয়া। এবার যাও নিজের রুমে। সূচনা দৌড়ে চলে গেল।
কেমন আছো বাবা? আমাদের বাসায় কোন সমস্যা হয়নি তো? ভালো আছি, না হহ। তুমি বস, আমি নাস্তা রেডি করে আসছি। আমাকে বের হতে হবে। কাল থেকে আমার ফ্লাইট, তাই আজ পৌঁছাতে হবে। আবার ফিরবে কবে বাবা? 3-4 মাস পর মেবি। নাস্তা করে যাও বাবা। জিয়ান সম্মতি জানাতেই জাহানারা বেগম নাস্তা রেডি করতে চলে গেল। নয়না এসে জিয়ানের সামনে দাঁড়াল। জিয়ানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, ছেলেদের একটু কম সুন্দর হতে হয়। এমন ধবধবে সাদা হলে মেয়েদের নজর বেশি পড়ে, তার উপর ধূসর রঙের চোখ। আপনার উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা। তোমার নজর কি আমার উপর আটকে গেল নাকি সুনয়না চৌধুরী? বিগ মিস্টেক মিস্টার প্লেন ড্রাইভার, আমি সুনয়না তালুকদার, মাহবুব তালুকদারের একমাত্র মেয়ে। আর আমার বয়েই গেছে আপনার উপর নজর দিতে। নজর দেওয়ার জন্য বিলাল আব্বাস আছে তো। আমার নজর তার দিকে। জিয়ান বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়াল। জিজ্ঞেসু দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলে, সেটা আবার কোন ক্ষেতের মূলা? সে আমার পার্মানেন্ট ক্রাশ, একদম তার ব্যাপারে আজেবাজে বকবেন না। নিজেই তো ধলা মূলা। তা তোমর ক্রাশ কি ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে? এবার কও, এই আব্বাসটা আবার কে? আর ইউ জেলাস মিস্টার চৌধুরী? আমার মতো সুদর্শন ইয়াং পাইলট চোখের সামনে থাকতে অন্য কাউকে দেখে ক্রাশ খেলে জেলাস হব না। আপনি 3 মাচ সুদর্শন। তবে আমার বিল্লু বেস্ট। বিল্লু? বাহোহো, এত প্রেম? তো রাতে বললা প্রেমিক নাই। কি শুরু করলেন মিস্টার ড্রাইভার? ও থাকে পাকিস্তান, আমি বাংলাদেশে, প্রেমটা হবে কি করে? জিয়ান অট্টহাসি দিয়ে বলে, পাগলের সুখ মনে মনে। আপনার বউ পাগল। আপাতত আমি পাগলের জামাই, এই বন্দি খাঁচার আদুরে পাখি। মজা নিচ্ছেন এটা বলে? উহু, মজা নেব কেন আদুরে পাখি? এই ডায়লগ ভালো লেগেছে। এই তোমার বোন আছে বললে না তো? আমার বোন? আমি তো ওয়ান এন্ড অনলি। সূচনা কে? চাচ্চুর মেয়ে, নিশ্চিত বলেছে ওর বাবার নাম মাহবুব তালুকদার। ছোটবেলা থেকেই এমনটা বলে, আমার সাথে হিংসে করে। ও তো আপনার অর্ধেক বলে চুপ করে রইল। জিয়ান জিজ্ঞেস করতে যেও চুপসে গেল। সূচনা নীলাঞ্জনার বোন। আপনার মুখটা পেঁচার মতো করে রেখেছেন কেন? আপনার শাশুড়ি আপনার জন্য হরেক রকম পিঠা, নানা রকম নাস্তা ব্যবস্থা করেছে। আমাকে বের হতে হবে, সময় নেই আমার। খেতে আসুন। শুনুন, আমার আম্মু অনেক কষ্ট করে এত সব কাল রাত থেকে নিজের হাতে বানিয়েছে। আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা কাউকে জানাতে হবে না। অনুগ্রহ করে আম্মুর কষ্টের মূল্য রাখবেন। খাবার টেবিলে এত খাবার দেখে জিয়ান বেশ অবাক হল। এভাবে বিয়ে হওয়ার পরেও এত ভালোবাসা। যতটুকু সম্ভব খেল। নয়নার আম্মুর রান্নার প্রশংসা করল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে, সে সময় মাহমুব তালুকদার জিয়ানের হাতটা ধরে বলে, আমার মেয়েটাকে কখন কষ্ট দিও না। বাহিরের দুনিয়া ও জানে না, ওর দুনিয়ায় আমি কখনো দুঃখ স্পর্শ করতে দেইনি, আজ থেকে এটা তোমার দায়িত্ব। জিয়ানের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। যা হয়েছে সব ভুলে যেও। নতুনভাবে তোমাদের জীবনটা গুছিয়ে নিও। নয়না নিজের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল কেন? মন খারাপ হলেই নয়নার আকাশ দেখতে ইচ্ছে করে। উদাস মনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে কুয়াশার চাদর কেটে ঝলমলে রোদের দিকে। কে বলবে, ঘন কুয়াশায় মোড়ানো শহরটা এভাবে আলোকিত হয়ে যাচ্ছে? একটু আগেই শহর জুড়ে আয়ত্ত করেছিল ঘন কুয়াশা। অথচ রোদের ঝলকে এখন তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তোর বিলাভ বয়ফ্রেন্ড রেজা এই 5 দিন ধরে তোর কচি বোনের সাথে ফুলসজ্জা সেরেছে। আর তুই কিনা তার বিরহে বিভোর। কি বলছো এসব তুমি? মাথা ঠিক আছে তোমার? নিজের রাগ জেদে নিজেকে কত নিচে নামাবে? আমার বোনের বয়স সবে মাত্র 8। লাবিব নয়নার সামনে মোবাইলটা ধরল। জিয়ান আর নয়নার রিসিপশনের পিক। নীলাঞ্জনার নজর গেল জিয়ানের ঠোঁটে। দেখেই বোঝাচ্ছে লাভ বাইটের চিহ্ন। তার মানে সত্যি পুরুষ মানুষের শরীর ছাড়া আর কিছু প্রয়োজন নেই। আমি না হয় তাকে ঠকিয়েছি, কিন্তু সে তো বলতো আমাকে ভালোবাসে। এই ভালোবাসার নমুনা। ভালোবাসা বলতে আদৌ কিছু আছে?
নাকি ক্ষণিকের মোহকেই সবাই ভালোবাসার নাম দেয়? কি ভাবছ ডার্লিং? ওর বয়স 16। নাম সুনয়না। তোমার সাথে ওর একবার দেখা হয়েছিল। কিন্তু বড় আব্বু এটা কিভাবে করল? খুব কষ্ট হচ্ছে বেবি। নিজের প্রাক্তনকে নিজের বোনের হাজবেন্ড হিসেবে দেখে? লাবিব, তুমি বারবার তোমার লিমিট ক্রস করো। আমার চরিত্রে আঙ্গুল তুললে আমি সেটা সহ্য করব না, তোমাকে ছেড়ে চলে যেতেও দুবার ভাবব না। লাবিব নীলাঞ্জনার মুখ ধরে বলে, উপসসস বেবি, আমি তো ভয় পাচ্ছি। তুমি এখন জাস্ট ব্যবহৃত টিস্যুর মতো। তাই ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখাতে এসো না। ব্যাগ গুছিয়ে রেখো, আজ আমরা ঢাকা ব্যাক করব। নীলাঞ্জনা লাবিবের হাত ধরল, করুণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? ভালো যদি নাই বাসো তাহলে আমাকে কলঙ্কিত করলে কেন? আমি কাকে বলবো এই দুঃখ? তুমি আমাকে একা করে দিচ্ছ কেন? সবাইকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি, আজ বিয়ের দুদিন যেতে না যেতেই আমি তোমার কাছে ইউজ করা টিস্যু। এই প্রতিশ্রুতি তো ছিল না। প্রতিশ্রুতি মাই ফুট। ওসব প্রতিশ্রুতি আমার পায়ের তলায় রোজ পিষ্ট হয়। সো ন্যাকা কান্না আর ইমোশনাল কথাবার্তা শুনে লাবিব গলে যায় না। মনে রেখো বেব। আমাকে বিদায় না দিয়ে এখানে কি করছো? নয়না হুট করে জিয়ানকে জড়িয়ে ধরে নিম্ন স্বরে বলে, আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন? কি কথা ছিল? নয়না চোখ মুছে বলে, আপনি এত নিষ্ঠুর মানব? নয়নার ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল পরম মমতায়। কপালে চুমু খাওয়া ভালোবাসার নিদর্শন। তার মানে আপনি ফিরবেন আমার জন্য? আমি কি আপনার অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে? বাচ্চাদের কপালে চুমু খেতে হয় আদর করে, যাওয়ার সময় তোমাকে স্নেহের চাদরে মুড়িয়ে দিয়ে গেলাম। আমাদের কি সত্যি আর দেখা হবে না মিস্টার পাইলট মহাশয়? জিয়ান বেশ অবাক হল নয়নার মুখে পাইলট ডাকটা শুনে। কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভার ডাকটা শুনতে। মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে। নয়নার নয়ন কোণে জমে থাকা অশ্রুবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলে, তোমার নামের মতোই তোমার চোখ দুটো সুনয়না। চোখের গভীরতা তোমার চোখ দুটো আরও আকর্ষণীয় করে তুলেছে। উত্তর দেবেন না? যাচ্ছি। হয়তো দেখা হবে। ভালো থেকো। ঠিকমতো পড়ালেখা করবে। রেজাল্ট যেন টপ লেভেলের হয়। কথাটার উত্তর দিলেন না তো? সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে? কিছু উত্তর অজানা থাকুক আমাকে স্মরণ করার উৎস হিসেবে। এখান থেকে সোজা এয়ারপোর্টে যাবেন? হ্যাঁ, আমার ফ্লাইট 1টা বাজে। আপনি কোন দেশের বিমান ড্রাইভার? কানাডা টু আরব আমিরাত। আসছি সুকেশিনী। নয়না দরজা পর্যন্ত আসলো না। এই কয়দিনে তার হৃদয় ভালোই জায়গা করে নিয়েছে লোকটা। নয়না মনোযোগ বসালো আকাশ দেখায়। মানুষ ও কি আকাশের মতোই ক্ষণে ক্ষণে রূপ বদল করে। হঠাৎ নিচে চোখ পড়তেই 4 চোখের মিলন ঘটাল। নিচ থেকে আরও 2টি নয়ন তার দিকে স্থির করল। হাত দিয়ে বিদায় জানিয়ে গাড়িতে বসল। গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়নাও দৃষ্টি এদিক সেদিকে করেনি। চোখে চোখে কথা হচ্ছে। যে কথা শব্দ হয়ে ফুটোতা না ঠোঁটে। নয়নার চোখের ভাষা বুঝতে পারছে জিয়ান, কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল করতে চায় না। ভালোবাসা মন্দবাসা ক্ষণিকের মোহ। জিয়ান চলে গেল নয়নার দৃষ্টি সীমার বাহিরে। নয়না কিছু সময় আকাশের পানে আনমনে তাকিয়ে থেকে রুমে আসল। কাল রাতে জিয়ানের হাতের উপর মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল নয়না। একদিনে নিজের রুম জুড়ে অন্য আরেকজন বাস যেন ভীষণ মিস করছে নয়না। বেডে এখনো ছড়িয়ে আছে জিয়ানের রেখে যাও শার্ট, জিন্স। শার্ট হাতে উঠালো, নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগল জিয়ানের অস্তিত্বের ঘ্রাণ। হঠাৎ নিজের অজান্তেই শার্টটা জড়িয়ে ধরল। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শার্ট হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বলে, আমি আপনাকে ভালোবাসতে পারি না। এটা আমার ক্ষণিকের মোহ মায়া, নয়তো আবেগ। সাইড টেবিলের উপর নজর স্থির হল। দ্রুত যেয়ে জিয়ানের ওয়ালেট হাতে নিল। আইডি কার্ড সহ আরও কিছু প্রয়োজনীয় কার্ড, সাথে বেশ কিছু টাকা। নয়না নিজের ফোন থেকে জিয়ানকে কল করতে যেয়ে খেয়াল করল নাম্বার নেওয়া হয়নি। জব কার্ডে যে নাম্বার দেয়া সেটা এদেশের না। দ্রুত পায়ে রুম থেকে বের হল।
জাহানারা বেগম সোফায় বসে চা পান করছিলেন, মেয়েকে দেখে বলে, কিরে মামুন খারাপ? আম্মু ওনার নাম্বার আছে তোমার কাছে? কার? জামাইয়ের নাম্বার? হ্যাঁ। আমার কাছে তো নেই। কোন প্রয়োজন? আমারও খেয়াল ছিল না নাম্বার রাখতে, ওনার ওয়ালেট রেখে গেছে। এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে। নিচে ড্রাইভার আছে, তুই রেডি হয়ে আয়, আমি বোরখা পরছি। রেডি হয়ে আসবো মানে? এয়ারপোর্টে দিয়ে আসি। আচ্ছা দ্রুত করো। জিয়ান কিছুদূর এসে বাসায় কল করল, ওপাশ থেকে রিসিভ হতেই মিতা বেগম বলেন, একবার আমার সাথে দেখা করবি না বাবা? আমার সময় নেই আম্মু। শোন, নয়নাকে কোন জোরাজুরি করবে না, সামনে ওর এক্সাম, সেখানে ফোকাস করতে দাও। রেজা বিয়েটা কিন্তু পুতুল খেলা নয়। মেয়েটা তোর বউ, আল্লাহ তায়ালার কালাম পড়ে সবাইকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হয়েছে, মাথায় রাখিস, নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া যায় না। আম্মু আমি ছোট বাচ্চা না, সো আমাকে লেকচার দিতে হবে না। বাবাকে বলে দিও কথাটা, তার বেহুদা রেপুটেশনের জন্য নয়নার এক্সামে কোনরকম ত্রুটি যেন না হয়। মিতা বেগম আর কিছু বলার আগেই খট করে কল কেটে গেল। মিতা বেগম দ্রুত উঠে আসলো জিয়ানের রুমে। আজ সকালে অনিকেত এসেছিল বাসায়। তার মানে পাসপোর্ট, টিকিট সব অনিকেত নিয়ে গেছে। জিয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। নাজিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোন কাজ করছেন। মিতা বেগম বললেন, শুনছ রেজা চলে যাচ্ছে। ছুটি শেষ যাচ্ছে মানে কি? যেতে তো হবেই। আমাদের সাথে দেখা না করে। মিতা ছেলে বড় হলো, অযথা ইমোশনাল হবে না তাদের নিয়ে, ওরা বড় হয়েছে, ওদের পার্সোনাল লাইফ আছে, ওদের মতো থাকতে দাও। আর হ্যাঁ, দুদিন পর তালুকদার বাড়ি থেকে চৌধুরী বংশের বৌমাকে নিয়ে আসবে। রেজা কল করেছিল, বলেছে সুনয়নার এক্সাম সামনে, তাই ডিস্টার্ব করতে না। সব কথা শুনলে হবে? মন মর্জি মতো বিয়ে করেছে। চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতে পড়ে থাকবে। আমি যেটা বললাম সেটাই শেষ কথা। আর হ্যাঁ, তোমার ছোট নবাবের খবর কি? আগামীকাল ফিরবে। তাকে বলে দিও দেশ ভ্রমণ শেষ হলে যেন অফিস ভ্রমণে যায়। আমার বয়স হচ্ছে, একা সম্ভব না পুরোটা হ্যান্ডেল করা। মিতা বেগম মনে মনে একটা মেয়ের কমতি অনুভব করছে। ছেলেরা যেমন তার হ্যাসবেন্ডও তেমন। তার মন কেউ বুঝতে চায় না, এই যে ছেলেটা তার সাথে দেখা না করে চলে গেল। তার তো হৃদয় পুড়ছে। ইচ্ছে করছে নিজের ছেলের কপালে চুমু খেতে। মাথায় হাত বুলিয়ে বলতে, ঠিকমতো খাবার খাবি, ঠিকমতো ঘুমাবি। নিজের খেয়াল রাখিস বাবা। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম থেকে বের হয়ে জিয়ানের রুমে আসলো। ছোটবেলায় ছেলে দুটো তার আঁচল ধরে সারা বাড়ি ঘুরত, কোন আবদার থাকলে সেদিন আর আঁচল ছাড়ত না, আবদার পূরণ না হওয়া পর্যন্ত। তার হাতের রান্না ছাড়া পেট পুরত না। খাবার খেয়ে হাত মোছার জন্য বেছে নিত মায়ের আঁচল, পড়ে গিয়ে সামান্য কেটে গেলেও সে কি বায়না। সন্তান বড় হলে তাদের ভালোবাসা কি কমে যায় বাবা মায়ের প্রতি? মিতা বেগম জিয়ানের বেডে বসল, মনে মনে বলে, এবার তোকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হলো না। আবার কবে ফিরবি বাবা? এই তোর বউকে দেখা, বিয়েতে যেতে পারিনি, বউ দেখা দ্রুত। আমার বউ দেখে তোর বুকে ব্যথা বাড়ুক, আমি চাই না। শালা বুকে ব্যথায় হার্ট অ্যাটাক হলেও ভাবিকে দেখব। জিয়ান মোবাইল বের করে বলে, এই দেখ আমার অস্থায়ী বউ। আরে হহ বাহহ, ভাবি তো মাশা আল্লাহর কিউটের গ্রাম। অস্থায়ী বউ মানে কি? মেয়ের বয়স 16 বছর। আর তাছাড়া নীলাঞ্জনার বোন, তাই এই বিয়ে বাতিল করে দিব ওর 18 বছর হলেই। আহ, বুকে ব্যথা পেলুম। তোর কি কপাল, এত সুন্দর বউ পেয়েও অস্থায়ী। আর এদিকে একটা প্রেমিকাও কপালে জুটল না, স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা। তোর কপালে বিয়ে নাই। মেয়ে দেখলে তার 100টা খুদ খোঁজা শুরু করিস। সিঙ্গেল মরবি এমন চলতে থাকলে। ইহা হতে পারে না। আমার বউ চাই একদম পারফেক্ট বউ। বউয়ের কি অভাব, একটার সাথে থাকা শুরু করে, কার বউ দেখা দরকার নাই বলে আওয়াজ করে আসলো। চুপ কর, আমি নিজে বিয়ে করে নিজস্ব বউ বানাবো। সে কি? বউ তৈরির ফ্যাক্টরি থাকতে তুই এখনো সিঙ্গেল? বাসে পাশাপাশি বসে আছে লাবিব আর নীলাঞ্জনা, জানালার সাথে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছে নীলঞ্জনা। এভাবে মন মরা হয়ে আছো, মনে হচ্ছে সদ্য বিধবা হয়েছ।
মুখে কিছু আটকায় না? আর কিছু না হোক নিজের মৃত্যু কামনা কি করে করো? আরে হহ বাহহ বউয়ের দেখছি আমার প্রতি ভালোবাসা উতলে পড়ছে। তা বিরহে অনলে এখনো পুরো পুড়িয়ে ফেলনি নিজেকে। বেশ অবাক হলাম। বাইদা ওয়ে আমি মুখে যাই বলি থাকব কিন্তু তোমার সাথেই। সাথে থাকালেই হবে? ভালোবাসা ছাড়া সাথে থাকা তো যায় তবে শূন্যতা ঘিরে থাকে হৃদয় জুড়ে, শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায়। এত সব ভাবার সময় কই? সারাদিন কাজ রাতে বেড রেস্ট। ব্যাস এতটুকু হলেই হয়। লাবিব মনে আছে তুমি বলেছিলে, আমায় ভালো না বেসে তুমি থাকতে পারো না তাই ভালোবাসো। নয়তো বন্ধুর প্রেমিক জানার পরেও আমার পিছু নিতে না? আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয়। পেয়ে গেলেই কথা শেষ। আর শুনে রাখো রেজা যখন জানতে পারবে তুমি আমার সাথে পালিয়েছ তখন কি বলবে? বলার কি আছে? আমরা একে অপরকে ভালোবাসি এই কথাটা ছাড়া? উহু আমি তোমাকে ভালোবাসি না। তুমি জোর করে আমাকে বাধ্য করেছ। লাবিব। নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য? চলবে ইনশাআল্লাহ।